এখনো সেই দিনটা মনে পড়ে, আমি যেদিন প্রথম জানতে পেরেছিলাম আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ আস্তে আস্তে বড় হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন দিনে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বারটা ছিল শুক্রবার, বেলা ওই 11টার মতো বাজে। 11:30 থেকে আমার ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এইদিকে আমার একটু দেরি হয়ে গেছে, নাকে মুখে একটু তাড়াতাড়ি করে খেয়ে দৌড় লাগিয়েছি। ওই 11:07 দিকে আমার বাসটা রয়েছে। এই যা, আমি ঢুকলাম আর বাসটা বেরিয়ে গেল। 11:07 বাসটা ছিল। এত তাড়াহুড়ো করে এসেও লাভ হলো না। চলুন একবার দেখে নিই পরের বাসটা আবার কখন রয়েছে। এই দেখুন 11:32। আমার আজকে ডাক্তার দেখানোর সময় গেল। আজকে আমি ছিলাম একা, ও নেই সাথে। ও থাকলে আর এমন কাণ্ডটা হতো না। ও সবসময় এতটা পরিমাণে তাড়া দিতে থাকে যে আমি প্রত্যেকবার সময়ের আগে গিয়ে পৌঁছে যাই। আর যেহেতু আর ও নেই, তাই তাড়া দেওয়ার মানুষটাও নেই। ব্যাস দেরি করতে করতে এখন এই অবস্থা। বসে থাকো এবার বাস স্ট্যান্ডে। টানা আধা ঘন্টা বসে থাকার পর ফাইনালি বাস এলো। দাঁড়ান, বাসটাতে আগে উঠি, নয়তো এই বাসটা যদি একবার বেরিয়ে যায় তাহলে আর পরের বাসের জন্য আমাকে ওয়েটও করতে হবে না, ডাক্তার কাছেও যেতে হবে না। বাসে বসে গেছি, এইবার তাও একটু শান্তি। এতদিন ধরে ডাক্তার দেখাচ্ছি, এই প্রথম আমার সাথে এমন কাণ্ডটা হলো। ইসিরে, কি লজ্জার ব্যাপারটা হবে বলুন তো ডাক্তারের সামনে গিয়ে। তাও বাসে ওই বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। যাক, আপাতত যাওয়া যাক। জানেন, আজকের থেকে আমার 34 সপ্তাহ শুরু হলো। আজকে আমার ডক্টরের ওইখানে অ্যানোমালি স্ক্যান রয়েছে, যেটা গ্রোথ স্ক্যান বলা যায়। ওটাতে ডক্টর চেক করবেন ওই বাচ্চার হাইট, ওয়েট, তারপরে প্লাজেন্টা পজিশন, এই সব কিছু ঠিক আছে নাকি। আমিও এক্সাইটেড রয়েছি যে বেবিকে আজকে অনেকক্ষণ ধরে দেখতে পাবো। চলুন আজকে বলা যাক আমার ওই প্রথম ওই দিনটার ঘটনা, যেদিন আমি প্রথম জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট। শুরু করছি যখন একেবারে প্রথম থেকে শুরু করি, কিভাবে বুঝতে পেরেছিলাম, কি কি চেঞ্জেস এসেছিল আমার শরীরের মধ্যে। 2024 জানুয়ারি মাসে 16 তারিখে আমি জাপানে আসি। আর ওই বছরই আগস্ট মাসে আমি কনসিভ করি। ওই আগস্টের শুরুর দিক থেকে আমার শরীরের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যায়। আর ওই সময়টাতে আমি 2টো পার্ট টাইম জব করতাম, যেটা শিফট কোনো নির্দিষ্ট ছিল না, এক একদিন এক একটা সময়ে থাকতো। যেদিনকে আমি প্রথম অসুস্থ বোধ করেছিলাম সেই দিনকে আমার শিফট ছিল 2টোর থেকে রাত 11টা পর্যন্ত। দাঁড়ান, এইদিকে আমি হসপিটালে পৌঁছে গেছি, আগে বাসটি থেকে নেমে নিই। আগস্ট মাসটাতে জাপানে বেশ ভালোই গরম থাকে। সেই দিনকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করছিলাম। রান্না করতে করতে হঠাৎ ওই 12টা নাগাদ আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগে। হঠাৎ করে আমার গা হাত পা ভীষণ পরিমাণে কাঁপতে থাকে, চোখের সামনেগুলো সব অন্ধকার হয়ে যায়। জানি না কেন ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগছিল, মাথাও ঘোরাচ্ছিল খুব। আমি ভেবেছিলাম প্রেশারটা হয়তো একটু লো হয়েছে গরমের চক্করে, তার জন্য হয়তো এরকম হচ্ছে। তো আমি ঘরে স্নান টান করে গিয়ে ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ঠিক হয়ে গিয়েছিল। আর ওটাই ছিল আমার শরীর দ্বারা প্রথম সিগন্যাল দেওয়া, যেটা আমি একদমই বুঝতে পেরেছিলাম না। দাঁড়ান, এদিকে তো হসপিটালে পৌঁছে গেছি, সবার আগে আমার সিরিয়াল নাম্বারটা তুলে নিই। এমনি তো 10 মিনিটের মতো দেরি হয়ে গেছে, জানি না ওপরে গেলে কি বলবে আজকে। চলুন, এইদিকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আর সিরিয়াল নাম্বার দুটোই পেয়ে গেছি। সবার আগে গিয়ে ওইদিকে রিসেপশনে জমা দিই। সেরকম একটা দেরি হয়নি, ওপরে গিয়ে এত মানুষ দেখে একটু স্বস্তি পাওয়া গেছে। যাক, আমার আগে যারা ছিল তাদেরকে এখনো পর্যন্ত ডাকা হয়নি। আমি তাও গেটে ওই আধা ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম, তারপরে আমার ডাক্তারের নাম্বার ছিল। ওই দিনটিতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর যেহেতু শরীরটি ঠিক হয়ে গিয়েছিল, তাই আমি আবার নর্মালি আমার 1:30টার সময় কাজে চলে গিয়েছিলাম। তারপর থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার শরীরটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। কোনো কাজ করছি হাঁপিয়ে যাচ্ছি, একটুখানি হাঁটলে কিংবা কোনো কিছু করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, এইরকম। কিন্তু ওই সময় যেহেতু গরম ছিল, তার জন্য আমি ভাবতাম হয়তো গরমের কারণে এরকমটা হচ্ছে। ওই মাসেরই মধ্যেখানে আমার ডিউ ডেটটা ক্রস করে যায়। তখনও আমার মাথায় আসেনি যে এরকমটাও হতে পারে। নেক্সট আমি পরে একদিনকে কাজে গেছিলাম, সেই দিনকে আমার 2টো থেকে 10টা পর্যন্ত কাজ ছিল। সেদিনকে আমি কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমি আমার টিফিন নিয়ে গেছি, তো টিফিনের মধ্যে আমি নিয়েছিলাম একটি সেদ্ধ ডিম আর আপেল। আপেলটিকে তো ভালো মতো খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেদ্ধ ডিম খেতে গিয়ে কেমন জানি আমার ভেতর থেকে বেরিয়ে আসছিল সব কিছু। মনে হচ্ছিল যে ডিমটা হয়তো খারাপ কিংবা গরমে নষ্ট হয়ে গেছে। আমার টিফিন টাইম শেষ হয়ে যাওয়ার পর আমি আবার কাজে ফিরে গেছি। ওই আমার যা যা কাজ থাকে আমি সেগুলোই ওই প্রতিদিনের মতো করছিলাম। তারপরে ওই সন্ধ্যা 6:30 7টার দিকে আমার আবার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগে, মাথা ঘোরাতে থাকে, কেমন একটা অস্বস্তি ভাব লাগে।
তখন আমি কোম্পানির ম্যানেজারকে বলি আমি বাড়ি চলে যাই, আমার শরীর ভালো লাগছে না। ম্যানেজার শুনে তো ভয় পেয়ে গিয়েছিল, কি হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? তো আমি বলেছিলাম না সেরকম কোনো সমস্যা না, হয়তো গরমের জন্য আমার শরীর খারাপ লাগছে। তো ওই আমার হাজব্যান্ডকে ফোন করে, ওর সাথেই আমি বাড়ি ফিরি। বাড়ি ফেরার সময় একটা মেডিকেল শপ থেকে ফার্স্ট টাইম একটা টেস্ট কিট কিনে নিয়ে বাড়ি আসি, কিন্তু তার পরের দিনও না আমি কোনো টেস্ট করিনি। এখনও মনে আছে যেদিনকে আমি কিটটা কিনেছিলাম সেই দিনকে তারিখ ছিল 6 আগস্ট, আর আমি যেদিনকে ফার্স্ট টেস্ট করি সেদিনকে তারিখ ছিল 11 আগস্ট। এইদিকে আমি হসপিটালে সমস্ত কাজ শেষ করে চলে এসেছি আবারও বাস স্ট্যান্ডে। ডাক্তারের কাছে আসার আগে না ভীষণ পরিমাণে একটা টেনশন কাজ করে। ডাক্তারের কাছে যখন শুনি যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তখন জানি মনটাতে শান্তি লাগে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। এখনও আমি বাসেই ফিরবো। বাসটি দেখলাম বেশিক্ষণ লাগবে না আসতে, এই 5 মিনিটের মতো সময় লাগবে। দেখতে দেখতে বাসটাও চলে এসেছে, বাসটার মধ্যে উঠে পড়েছি। এইখানকার বাস ট্রেনগুলোতে না প্রেগনেন্ট মহিলাদের জন্য আলাদা সিট থাকে। প্রেগনেন্সি শিওর হওয়ার পরই এইখানকার সিটি অফিস থেকে একটা ব্যাচ দিয়ে দেওয়া হয়। ওই ব্যাচটা নিয়ে যদি আপনি ট্রেন কিংবা বাসে ওঠেন তাহলে এরকম সিটগুলো আপনি পেয়ে যাবেন, এবং ওই সিটগুলো যদি খালি না থাকে তাহলে আপনাকে দেখে ওই সিটগুলো খালি করে দেওয়া হবে। নিয়মটা কিন্তু বেশ ভালোই। চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক, আর আমার ঠাকুমার ঝুলির গল্পটা আবার শুরু করা যাক। তারপর আমার ডিউ ডেটটি ক্রস করার 1 সপ্তাহ পর আমি একদিন সকালবেলায় টেস্ট করি, আর টেস্টটা করার পর দেখি পজিটিভ। তারপর আর কি গিয়ে টিয়ে সোজা বরকে দেখালাম, আর ও জানেন তো প্রথম যখন দেখলো তখন ওর রিয়াকশনটা বেশ মজাদার ছিল। ও দেখেই বলে এটা কি। নিন কথা বলতে বলতে আমি আমার বাড়ির কাছেও পৌঁছে গেলাম। এবার ঘরে গিয়ে সবার আগে টুকটাক কিছু একটা বানিয়ে খেয়ে নেব। ঘরে গিয়ে আবার রান্নাও রয়েছে, এখন রান্নাটা বসাবো না, একটু রেস্ট নিয়ে তারপরে। রাতেরবেলা করব পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছটা ভিজিয়ে আমি শুয়ে পড়েছিলাম, তো এই সদ্য ঘুম থেকে উঠলাম, উঠে এখন রান্না বসাচ্ছি। বেশি কিছু করার ঝামেলায় একদমই যাব না। সর্ষে পোস্ত দিয়ে এই পমফ্রেট মাছগুলোকে করব, আর পালং শাক ঘরে থাকে এই কিছু টুকটাক সবজি দিয়ে করব। একদিকে উনানে বরং পালং শাকটা আগে বসিয়ে দিই, আর একদিকে মাছটা কাটতে থাকি, তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। আবার তাহলে আমাদের অবশিষ্ট গল্পে ফেরা যাক। ও যখন ওটা ফার্স্ট টাইম দেখেছিল ঘুমো ঘুমো চোখে, ও দেখে একদমই বুঝতে পেরেছিল না যে জিনিসটা কি। তারপরে যখন আরেকবার চোখ ডুলে দেখে 2টো দাগ, তারপরে ও বাবু বুঝতে পারে যে উই আর প্রেগনেন্ট। কিন্তু ওই সময়টাতে শুধুমাত্র আমরা যেহেতু টেস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম, তাই আমরা দুজনের বাড়িতে একদমই জানাইনি। আমরা চেয়েছিলাম যে ডক্টরের থেকে ফাইনালি শিওর হয়ে তারপরে গিয়ে বলবো। কিন্তু এইখানে প্রথমেই আপনি কোনো গাইনো স্পেশালিস্টের কাছে যেতে পারবেন না, আপনাকে প্রথমে কোনো প্রাইভেট জায়গায় দেখাতে লাগবে, আর ওই প্রাইভেট জায়গাটি থেকেই মেন হসপিটালে ট্রান্সফার করবে। তো রীতিমতো আমরাও ওই প্রাইভেটেই গিয়ে দেখাই, আর ওইখান থেকে আমাদের প্রেগনেন্সিটা কনফার্ম করি। তারপর গিয়ে আমরা দুজনের বাড়িতে জানিয়েছিলাম। জানেন, প্রেগনেন্সির ওই প্রথম 1.5 মাস জানি আমার খুব ভালো কাটে। তারপর তো শুরু হয় আমার লাইফের অন্য একটা মোড়। সেটা যদি পুরোটাই ভিডিওটাতে বলতে থাকি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো ওখানে। আজকের এই শাকটা রান্না করেছিলাম আমি জাপানের সাকুরা এবি দিয়ে। ওই জাপানের একটা ছোট ছোট চিংড়ি মাছ যেটা না সেদ্ধ করা থাকে। কিন্তু সত্যি কথা বলছি, এই মাছটা দেওয়ার পর শাকটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছিল, দুর্দান্ত হয়েছিল খেতে। আর ওইদিকে পাশাপাশি আমার মাছ রান্নাও কমপ্লিট, বাটিতেও ঢেলে নিয়েছি। তাহলে আর কি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আবারও দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।